আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচনে বিএনপি জিতে গেছে, এটা আপনারা সবাই জানেন। বিএনপির এই জয় জামাতও মেনে নিয়েছে, কারণ বিএনপির সঙ্গে জামাতের ভোট প্রাপ্তি অথবা আসন প্রাপ্তির পার্থক্য এত বেশি, না মেনে আসলে তেমন কিছু করার নেই। বিএনপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, মানে তারা 200-রও বেশি আসন পেয়েছে। এই 200-র বেশি আসন পাওয়ার অর্থ হলো বিএনপির হাতে এখন অগাধ ক্ষমতা। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না। আমি করি না এই কারণে যে এর মাধ্যমে তারা যে কোনো কিছু করতে পারবে, সংবিধান ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে। এবং এই নিরঙ্কুশ ক্ষমতা গণতন্ত্রকে কতটুকু শক্তিশালী করে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। নিরঙ্কুশ ক্ষমতা কোনো একটা পার্টিকে অথবা পার্টির লিডারকে এক ধরনের অহংকারী করে তুলতে পারে বলে আমার মত। এটা আমি এভাবে ভাবি, এবং এই জন্য আমি বলে থাকি যে সরকার যদি খুব শক্তিশালী হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের দুর্বল হওয়ার একটা আশঙ্কা থাকে, আর যদি বিরোধী দল শক্তিশালী হয় তাহলে গণতন্ত্র সবল হওয়ার একটা সম্ভাবনা থাকে। সে বিচারে বিএনপির এই নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা, এটা আমাকে একটু হলেও আমাকে শঙ্কিত করে। আমি খুব সতর্কভাবে বিএনপির দিকে তাকাবো এই কারণে। বিপরীত দিকে জামায়াত আসন সংখ্যা কম পেলেও আমার ধারণা 2-1 দিনের মধ্যে প্রকাশিত হবে জামাতের মোট ভোট কত শতাংশ তারা পেয়েছে, এবং আমার ধারণা জামাত এবার প্রচুর ভোট পেয়েছে। সেটা কিন্তু জামাতের শক্তিমত্তারই একটা পরিচয় বহন করবে। এগুলো নিয়ে আমি ডিটেল পরে আলাপ করব, আরও তো সময় আছে, আগামীতে আলাপ করতেই হবে। আজকে যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাই যে নির্বাচনে কিছু খুবই আলোচিত প্রার্থী, তাদের কি অবস্থা হলো, কে কে জিতলেন, কে কে জিতলেন না, প্রধান পার্টিগুলোর কি অবস্থা হলো, ফাঁপানো বেলুনের মতো কারা কারা ছিলেন, এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই আজকে। বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপি প্রমাণিত হয়েছে এই তিনটাই হচ্ছে দেশের প্রধান তিনটা দল। জাতীয় পার্টি কালের গর্ভে হারিয়ে গেছে। জাতীয় পার্টির কোনো একজন নেতা জিততে পারেননি নির্বাচনে, এবং ইন্টারেস্টিং হলো এদের মধ্যে কেউ দ্বিতীয় স্থানেও আসতে পারেননি। জেনারেল এরশাদের হাতে গড়া দল অথবা অনেক সময় রংপুরের আঞ্চলিক দল হিসাবে পরিচিত সেই দল রংপুরেও কোনো একটা আসনে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি। দলের চেয়ারম্যান GM কাদের, দলের মহাসচিব পাটোয়ারি সাহেব, এদের ভরাডুবি ঘটেছে। এদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে এটা হয়তো সময় বলে দেবে, কিন্তু আমি মনে করি জাতীয় পার্টির এই নেতৃত্বের মাধ্যমে এই পার্টিকে টেনে তোলা সম্ভব হবে না। জাতীয় পার্টির আসলে এক ধরনের স্বাভাবিক মৃত্যুই হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। জামায়াতে ইসলামের কথা বলি। জামায়াতে ইসলাম অনেক ভালো করেছে, আগেই বলেছি, কিন্তু জামায়াতে ইসলামের খুব গুরুত্বপূর্ণ দুজন নেতা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার সাহেব, উনি হেরে গেছেন ওনাদের আরেকজন কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ। কিন্তু ওনাদের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বসে জিতেছেন। একই রকম আমি বরং বলবো সেই বিচারে জামাতের সঙ্গে জোট করে লাভবান হয়েছে এনসিপির বেশ কয়েকজন নেতা কিন্তু এই নির্বাচনে বিজয়ী হয়েছে। আলোচিতদের মধ্যে ওনাদের যে আহ্বায়ক ছিল যে নাহিদ ইসলাম, উনি জিতেছেন, হাসনাত আবদুল্লাহ জিতেছেন, কিন্তু আব্দুল হান্নান মাসুদ জিতেছেন, এবং ওদের যিনি মহাসচিব ছিলেন তিনিও জিতেছেন। কিন্তু ওদের আলোচিত আরেকজন নেতা সার্জিস আলম, তিনি পরাজিত হয়েছেন। জামাতে ইসলামের ক্ষেত্রে একটা বিষয় আমি খুব ইন্টারেস্টিং মনে করেছি, সেটা হলো বাগেরহাট থেকে ওনাদের একজন প্রার্থী ছিল, ওনাদের হিন্দু অধ্যুষিত এলাকায় একজন প্রার্থী ওনারা দিয়েছিলেন কৃষ্ণনন্দী কিন্তু হেরে গেছেন। এই কৃষ্ণনন্দী যে আসন থেকে নির্বাচন করেছিলেন, এই আসনটাতে ওই এলাকায় হিন্দুদের একটা সংখ্যাগরিষ্ঠতা আছে। ওখানে সাধারণত আওয়ামী লীগের আগে পাশ করতো এবং সবসময়, অথবা স্বতন্ত্র পাশ করতো। এলাকায় সবসময় হিন্দুরাই পাশ করতো, কোনো একজন হিন্দু প্রার্থী সাধারণত পাশ করতো।
হয়তো সেই আসনটা পাওয়ার জন্য মরিয়া হয়ে জামাতে ইসলাম এখানে কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণনন্দী বিএনপির আমির এজাজ খানের কাছে হেরে গেছেন। এই বিষয়টা থেকে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, এবং আমি আরও কয়েকটা জায়গা থেকে আমি হয়তো সুনির্দিষ্টভাবে উদাহরণ এখন দিতে চাই না, কিন্তু আমার যেটা অবজারভেশন সেটা হলো এবার হিন্দু ভোটাররা সম্পূর্ণভাবে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি যেহেতু বিশাল জয় হয়েছে, এই জয়ের পেছনে আমি যদি একটা নির্বাচনে জিততে গেলে না কিছু পকেট লাগে, ওই পকেটগুলি দিয়ে কিন্তু নির্বাচনে আলাদা একটা হিসাব আছে, এটা আমি আপনি খুব সহজে বুঝবো না, আমি নিজেও অত ভালো বুঝি না, কিন্তু আমি এটুকু জানি যে নির্বাচনে কিছু পকেট থাকে, ওই পকেট ভোটগুলো একত্রে পেতে হয়। এবার বিএনপির জন্য দুটো পকেট খুব শক্তভাবে কাজ করেছে। একটা হচ্ছে হিন্দু ভোটের পকেট, হিন্দু ভোটাররা আমার জানা মতে সবাই বিএনপিকে ভোট দিয়েছে। আরেকটা হলো নারী পকেট, নারীরা বিএনপিকে ভোট দিয়েছে। নারীদের মধ্যে জামাতে ইসলাম অনেক কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। নারীদের মধ্যে জামাতের প্রতি এক ধরনের আগ্রহ ছিল, কিন্তু জামাত কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা বাড়াবাড়ি করে ফেলেছিল। এই বেহেশতের টিকিট দেওয়া, মাকে সন্তানের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করানো, অথবা হিজাব নিয়ে আলোচনা। সর্বশেষ সাতক্ষীরার এক নেতা উনি বলে বসলেন যে মাহারাম ছাড়া নারীরা কাজেও যেতে পারবে না। এটা একদম ড্যামেজিং হয়ে গেছে আমি মনে করি সারা দেশে। শফিকুর রহমান সাহেবের নারীর কর্মঘণ্টাকে কমিয়ে আনার কথা বলা, এগুলো নারীদেরকে আসলে আর আগ্রহী করে তোলেনি জামাতের প্রতি। মেয়েদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে শিবিরের যে জয় ছিল, সেই জয়ের ফর্মুলা কিন্তু এখানে আর খাটেনি। এবং হিন্দু ভোটাররা বরাবরই সাধারণত মনে করা হয় তারা আওয়ামী লীগকে ভোট দেয়, কিন্তু এবার যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নেই, এ কারণে কিনা জানি না, তবে আমার ধারণা তারা তাদের দল পরিবর্তন করেছে। আগামীতে আওয়ামী লীগ আসলেও ক্ষমতায়, আওয়ামী লীগ যদি যখন রাজনীতিতেও আসে, ক্ষমতা আসা দূরে থাক, আমার ধারণা হিন্দু ভোট যে এই যে বিএনপিতে এলো, এটা খুব শিগগিরই আবার এখান থেকে শিফট হবে এরকমটা আমি আসলে মনে করি না। মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে বলি, জামাতের পরাজয়ের পেছনে কিন্তু এই মুক্তিযুদ্ধ ইস্যুটা একটা বড় ঘটনা। মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে কিন্তু নানা ধরনের ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাগুলো আমি মনে করি এবারে নির্বাচনে সবচেয়ে আলোচিত যে দুটো বিজয় ছিল আমার বিবেচনায় এই দুজনই ছিল। একটা হলো ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী ছিলেন রুমিন ফারহানা, বিএনপি থেকে বহিষ্কৃত। আরেকজন অ্যাডভোকেট ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা, এবং মুক্তিযুদ্ধ নিয়ে ওনার যে দৃঢ় অবস্থান ছিল পুরোটা সময়, এই দুটো কিন্তু খুবই আলোচিত ছিল আমার ধারণা। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী ছিলেন, কিন্তু সেখানে উনি সারা সময় বিগত বছরগুলোতে আমরা দেখেছি যিনি বিএনপির হয়ে রাজনীতি করেছেন, বিএনপির হয়ে কথা বলেছেন, টকশোতে ছিলেন, এবং সংসদে উনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে বেশ আলোড়ন তুলেছেন। সেই রুমিন ফারহানাকে কিন্তু এবার বিএনপি মনোনয়ন দেয়নি, না দিয়ে সেখানে তাদের জোটের একজন প্রার্থীকে দিয়েছিল, জুনায়েদ হাবিবকে। রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করেও উনি এখানে বিশাল ব্যবধানে, প্রায় 38,000 ভোটের ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশে মানে স্বতন্ত্র হিসাবে কোনো নারীর এই নির্বাচনে এটি একমাত্র বিজয়। আর বিপরীত দিকে দেখেন, শেখ হাসিনার পতনের পর মুক্তিযুদ্ধ ইস্যুতে যে রাজনীতিবিদ শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, একসময়কার বিশাল ছাত্রনেতা। উনি বিএনপির নেতা ছিলেন, এবং ওনার মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তিযুদ্ধের ব্যাপারে ওনার যে অটল অবস্থান, এই অবস্থানের পক্ষে থাকতে যেয়ে উনি অনেক সময় রাজাকার এবং আলবদর, রাজাকার, জামায়াতদের নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেছেন, শব্দ উচ্চারণ করেছেন, যা মাঝে মাঝে বিতর্কও তৈরি করেছিল, এবং এই বিতর্কের কারণে এক পর্যায়ে দল তার পদও স্থগিত করেছিল। কিন্তু তাকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচা তার বাড়ির সামনে অশ্লীল সব স্লোগানও দিয়েছিল কিছু তরুণ তরুণী। এরকম বেকায়দা অবস্থা থাকার পরও উনি ওনার এলাকায় প্রায় 72,000 ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। আমি মনে করি এই দুটো বিজয় এই নির্বাচনে অত্যন্ত বড় ঘটনা। কিছু
প্রার্থীর পরাজয় আমাকে একটু হতাশ করেছে। এটা স্বাভাবিক ছিল এই পরাজয়গুলো, তবু এই লোকগুলিকে আমি সংসদে দেখতে চেয়েছিলাম। তার মধ্যে একজন হচ্ছেন এনসিপি থেকে পদত্যাগ করা, মানে এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন ডাক্তার তাসনিম জারা। তার প্রচারণার স্টাইল, তার কথাবার্তা এবং তার নির্বাচনী অবস্থানে স্থির হয়ে থাকতে পারাটা আমাকে মুগ্ধ করেছিল। আমি ভাবিনি, কারণ ওখানে আবার বিএনপি যিনি প্রার্থী ছিলেন হাবিবুর রশিদ, উনিও এলাকায় খুবই জনপ্রিয়, কাজে আমি এমনটি কখনো ভাবিনি যে তাসনিম জারা জিতে যাবেন। কিন্তু উনি তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, এটা আমাকে একটু হতাশ করেছে। তবে আমার মনে হয় তাসনিম জারা ভবিষ্যতে যদি রাজনীতিতে থাকেন উনি ভালো করবেন, আমার ধারণা। আরেকজন প্রার্থী উনি হেরে গেছেন, কিন্তু উনিও আলোচনায় ছিলেন। তিনি হলেন মিস্টার পাটোয়ারি। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি ছিলেন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী এবং উনি প্রতিদিনই নানা রকম আপত্তিকর কথাবার্তা, উত্তেজক কথাবার্তা বলে আলোচনায় থাকতেন। তবে আমার কাছে এটা খুব অবাক লেগেছে, উনি কিন্তু বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। আমার মনে হয় মির্জা আব্বাসের রাজনীতি তার দীর্ঘদিন থাকা না থাকা নিয়ে উনি এখন নিজে চিন্তা করতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন প্রার্থীর কাছে ওনাকে এরকম নাজেহাল হওয়াটা ভোটে অন্ততপক্ষে এটা আমাকে একটু হলেও অবাক করেছে। খেলাফত মজলিসের নেতা, বহুল আলোচিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক, তিনি হেরে গেছেন। তিনি হেরে গেছেন ববি হাজ্জাজের কাছে মোহাম্মদপুর এলাকায়। ববি হাজ্জাজ কিন্তু মোহাম্মদপুর এলাকার লোক নন, উনি এখানে থাকতেন আমি যাই না, আমার ধারণা উনি গুলশান এলাকায় থাকেন। কিন্তু উনি এখানে তরুণদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে উনি মামুনুল হককে হারাতে পেরেছেন। আমার কাছে আরেকটা খুব মজা লেগেছে, সেটা আমি বলি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, উনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। ওনার বিরুদ্ধে বিএনপির একজন বিদ্রোহী শক্ত ক্যান্ডিডেট ছিল, তারপর উনি জিতেছেন। আরেকজন এই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উনি ঝিনাইদহে নির্বাচন করেছেন এবং উনি ধানের শীষ পাওয়ার জন্য গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তারপরেও সেখানে নির্বাচন করতে যেয়ে উনি জেতার জোটে থাক উনি তৃতীয় স্থান অধিকার করেছেন। বিএনপি জোটের আরেকটা আলোচিত প্রার্থী জুনায়েদ সাকি, উনি কিন্তু দল ত্যাগ করেনি, উনি ওনার পার্টিতে ছিল। উনি ওনার মাথাল মার্কা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে কিন্তু ঠিকই জিতে এসেছেন। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো যে এবি পার্টির দুজন আলোচিত লোক, তারা মোটামুটি আলোচনার টেবিলে ঝড় তুলতেন, টকশোতে খুব আলোচিত ছিলেন। ওনাদের সাধারণ সম্পাদক যিনি, উনি তো নানা রকম কথাবার্তা বলে আপনার সেনানিবাস উড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিবেন, এগুলি বলে বেশ আলোচনা ছিলেন। ব্যারিস্টার ফুয়াদ, এই ব্যারিস্টার ফুয়াদ বরিশাল এলাকায় নির্বাচন করে হেরে গেছেন এবং ওনাদের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, যিনি একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, তিনিও কিন্তু শিবির জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও ফেনী এলাকায় তেমন কোনো আলোচনায় আসতে পারেননি, হেরে গেছেন। আমি আলোচিত কয়েকটা ঘটনা বললাম। এখন হানা ভোট নিয়ে একটা মাত্র প্রশ্ন, হানা ভোট নিয়ে আমি পরে ডিটেলে আলোচনা করব। আমি নিজে হানা ভোটের আসলে বিরোধী ছিলাম, আমার কাছে মনে হয়েছিল এই গণভোটটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে একটা মাত্র প্রসঙ্গ বলে আমি আজকে আলোচনা শেষ করব। সেই প্রসঙ্গটা হলো, গণভোটে জিতেছে। যে জিতবে এটা সবাই জানতো, জিতবে। কত ভোট পেয়েছে? গণভোটে ভোট পড়েছে 60.26%। আর এখানে ভোট পড়েছে, আমি এই সংখ্যার দিকে ধরি, 4,80,74,429টি এরা ভোট দিয়েছে। আর না ভোট দিয়েছে 2,65,65,627টি। একদম কম নয় কিন্তু। এই যে ভোট হলো, না ভোট হলো, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, এবি পার্টি, যতগুলি পার্টি আছে এই নির্বাচনে অংশ নিয়েছে, সবগুলি পার্টি কিন্তু ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছে। তাহলে এত আহ্বানের পরও 2,25,65,627টি না ভোট পড়ল কেন? এটার হিসাবটা কি? সবগুলি তো ভোট পড়ার কথা ছিল, সবাই তো ভোট দিতে বলেছিল। তাহলে এই ভোটগুলি কি এই দলগুলির ভোট নয়? এই ভোটগুলো কি অন্য কোনো দলের ভোট?
যে তারা বাধ্য হয়ে এই দলগুলোকে ভোট দিয়েছে নাকি? এই প্রশ্নটা থাকলো। আপনারা মনে মনে ভাবুন যে সবগুলি দল হা ভোট দিতে বলার পরেও এই অবাধ্য 2,25,00,000 ভোটার কারা? এরা কারা? আমিও পলিটিক্যাল পার্টিগুলিকে বলবো, যারা নির্বাচনে অংশ নিয়েছেন, যারা আপনাদের ভোট দিয়েছেন, তারা আপনাদের বাধ্য হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। এরা আপনাদেরকে প্রশ্ন করবে। সবাই আপনাদের অনুগত থাকবে না, এরা এদের অধিকার আদায় করে নেবে। আপনাদের হয়তো বাধ্য হয়ে ভোট দিয়েছে, আর কেউ ছিল না বলে। আপনারা হলেন অগত্যা চয়েস। কাজেই নির্বাচিত হওয়ার পর, দায়িত্ব পাওয়ার পর আপনাদের প্রতিটা কর্মকাণ্ড কিন্তু এই লোকগুলো তাদের নজরে রাখবেন।